সাম্প্রতিক সময়ে সব থেকে বড় বোমাটি এবার ফাটালেন কি কাকলি ঘোষ দস্তিদার। আজকে সামাজিক মাধ্যমে একটি চিঠি প্রকাশ্যে আসে। সেই চিঠি লেখা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রককে উল্লেখ করে, এবং চিঠি পাঠিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি পরিষ্কারভাবে দাবি করেছেন যে বাংলাদেশের একাধিক উগ্রপন্থী সংগঠনের সঙ্গে তৃণমূলের যোগ স্পষ্ট, এমনকি সেই উগ্রপন্থী সংগঠনের টাকা সরাসরি তৃণমূল কংগ্রেসের বহু সাংসদদের জেতানোর জন্য খরচ করা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই চিঠি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে, এবং সরাসরি এই ঘটনা দেশদ্রোহিতার সমান। এবং এই ঘটনা সরাসরি তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে, এবং জাতীয় সুরক্ষার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিভাবে দিনের পর দিন কম্প্রোমাইজ করেছে, ছেলেখেলা খেলেছে, তারই কিন্তু একটা নিদর্শন আজকে সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে এই চিঠি। কি লেখা আছে এই চিঠিতে আমি একটু দেখাতে চাই। এই চিঠি ড্রাফট যেটি সামনে এসছে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে রিকোয়েস্ট ফর ইনভেস্টিগেশন ইনটু সার্টেন সিরিয়াস ম্যাটার্স রিপোর্টেড ইন দ্য মিডিয়া কনসার্নিং ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট। অর্থাৎ এখানে বিদেশ মন্ত্রককে অনুরোধ করা হয়েছে যে এমন কিছু তথ্য যেগুলো সামনে এসছে সে বিষয়ে যেন সরাসরি তদন্ত করা হয়। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই মুহূর্তে আমি এমন কিছু ঘটনা, যে ঘটনাগুলো শুনছি বা জানছি, সেগুলো আমাদের দেশের সিকিউরিটি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিছুদিন আগে সংবাদপত্রেও এই ধরনের একটি খবর আমাদের সামনে আসে, যেখানে বলা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে ওপার বাংলার জামাত যোগ স্পষ্ট। অর্থাৎ দিনের পর দিন ওপার বাংলার এই ধরনের একাধিক জামাতপন্থী সংগঠনের সঙ্গে ছলে বলে কৌশলে তৃণমূল কংগ্রেস গোপন আঁতাত তৈরি করে বাংলার সিকিউরিটি, জাতীয় সুরক্ষা সমস্ত কিছুকে কিন্তু জলাঞ্জলি পাঠিয়ে দিয়েছে। তা কিন্তু এর আগে রিপোর্টে এসেছিল। আজকে কাকলি ঘোষ দস্তিদার সেই পুরো পর্বেরই অবতারণা করেছেন। সেখানে বলা হয়েছে যে শ্রী ইমরান, who was nominated to Rajya Sabha with the support of the ruling party of the former government of West Bengal, has allegedly has association with certain extremist organization operated of the ruling party of former government। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে চিঠি যখন যত বিস্তারিত যাব বিষয়বস্তু একই, যে এর আগে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়েছিল শ্রী ইমরানকে, যিনি তৃণমূলের নমিনেশনে সাংসদ হয়েছিলেন, এবং তিনি সরাসরি বাংলাদেশের একাধিক এক্সট্রিমিস্ট অর্গানাইজেশনের সঙ্গে সরাসরি যুক্ত। এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন। পাশাপাশি বলা হয়েছে যে একাধিক রিপোর্ট এখানে আনভেরিফাইড অবস্থায় থাকলেও এর প্রপার এক্সামিনেশন হওয়া প্রয়োজন। অর্থাৎ যে রিপোর্টগুলো সামনে এসছে তার পরীক্ষা হওয়া ইমিডিয়েটলি দরকার। কারণ যদি এই পুরো বিষয়টি তদন্ত করে দেখা না হয়, তাহলে কারা দেশের সঙ্গে গাদ্দারি করেছে, কিভাবে দেশদ্রোহিতার বীজ এই বাংলাতে বপন করা হয়েছে, তা কিন্তু আমরা ধরতে পারবো না। পাশাপাশি চিঠিতে লেখা হয়েছে যে বহু ক্ষেত্রে খবরে উঠে এসছে যে এই ধরনের চিটফান্ড অপারেশনের সময় যেরকম ফান্ড বাংলাতে এসেছিল, পলিটিক্যাল পার্টিরা চিটফান্ডের টাকায় বলিয়ান হয়েছিল, ঠিক একইভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং ডেমোক্রেটিক যে চিন্তাধারা সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য বাংলাদেশ থেকে, প্রতিবেশী রাষ্ট্র থেকে এই বাংলাতেও বিভিন্ন টাকা এসেছে, এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করে রাখা উচিত। অর্থাৎ সব মিলিয়ে কাকলি ঘোষ দস্তিদারের এই চিঠি প্রকাশ্যে আসার পর নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরেও একটা ঝড় উঠেছে। বাংলাদেশের মিডিয়া রিয়াক্ট করতে শুরু করে দিয়েছে, কারণ কিছুদিন আগে মমতা ব্যানার্জি সরাসরি হাদির মৃত্যুকে নিয়ে কমেন্ট করেছিলেন, এবং তা যে দেশদ্রোহিতার সামিল সে বিষয়ে কিন্তু একাধিক অভিযোগ ইতিমধ্যেই থানায় নথিভুক্ত হয়েছে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক বা স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কনফিডেন্সিয়ালি কি কথা বলেছিলেন সেটি প্রকাশ্যে বলে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, ক্রিমিনাল অফেন্স। সেই পুরো বিষয়টি দেশদ্রোহিতার মামলায় রুজু করা হোক, এবং এই একটি অভিযোগ শিলিগুড়ি থানায় ইতিমধ্যেই এক আইনজীবী করেছেন। এবং আজকে সেই ঘটনার সঙ্গে এই ঘটনার খুব সহজেই দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন একাধিক বিশেষজ্ঞরা, যেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূলে একাধিক উগ্রপন্থী জামাতপন্থী সংগঠনের টাকা খাটে, এবং এটা হয়েছিল বলেই হয়তো এখন হঠাৎ করে হাদির মৃত্যুকে নিয়ে নতুন করে রাজনীতি
মানে রাজনীতি করতে মমতা ব্যানার্জি শুরু করেছেন এবং জাতীয় সুরক্ষার কথা না ভেবে আলটিমেটলি মমতা ব্যানার্জি শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। অন্যদিকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে বাংলাতে একটি এফআইআরও হয়েছে, কারণ তিনি ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। ভোটের আগে তিনি বলেছিলেন একটি নির্দিষ্ট সংগঠন যদি জোট বাঁধে তাহলে পালাতে পারবেন না, অর্থাৎ হিন্দু ধর্মকে উল্লেখ করে আঘাত করার চেষ্টা তিনি করেছিলেন। এই ধরনের অভিযোগ আজকে মমতা ব্যানার্জির বিপক্ষে সরাসরি হেয়ার স্ট্রিট থানায় করা হয়েছে এবং ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য আসলে রাজনৈতিক ময়দানের যে অংশ হতে পারে না, এই এফআইআর করে কিন্তু সেই বার্তা দেওয়ারই চেষ্টা কিন্তু করা হয়েছে জনৈক এক ব্যক্তির পক্ষ থেকে। অর্থাৎ দিনের পর দিন আইন প্রশাসনকে পাশে নিয়ে যেভাবে নোংরা রাজনীতি মমতা ব্যানার্জি এই বাংলাতে এস্টাবলিশ করেছেন, আজকে সেই রাজনৈতিক ধারা ভবিষ্যতে যে বজায় রাখা সম্ভব নয় তা কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে বর্তমান শাসক দলের পক্ষ থেকে। কিন্তু আমার ইন্টারেস্টের জায়গাটা অন্য। আমার ইন্টারেস্টের জায়গাটি হলো কেন হঠাৎ করে মমতা ব্যানার্জি এই ভারতের এই বাংলার এত ইস্যু ছেড়ে হাদিকে নিয়ে মন্তব্য করতে গেলেন। হঠাৎ করে কিসের জন্য এই মমতা ব্যানার্জি অমিত শাহ ফোন করে তাকে মুখ্যমন্ত্রী থাকাকালীন 2 মিনিট ধরে কি কনফিডেন্সিয়াল কথাবার্তা বলেছেন সে বিষয়ে মন্তব্য করতে গেলেন। হঠাৎ করে এই মমতা ব্যানার্জি কিসের জন্যই বাংলাদেশের সাধারণ মানুষকে তার নিজের দিকে টানার চেষ্টা করলেন। যে ঘটনা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে এর আগে তলানিতে পাঠিয়ে দিয়েছিল, সেই ঘটনা আজকে প্রায় মাস 6 পর অবতারণা করে পাবলিক ডোমেনে ফিরিয়ে এনে মমতা ব্যানার্জি কি করতে চাইছেন, এই প্রশ্নগুলো কিন্তু আজকে উঠবে। পাশাপাশি একইভাবে এই প্রশ্ন উঠবে যে সত্যি কি জামাতপন্থী উগ্রপন্থী সংগঠনের টাকা তৃণমূল কংগ্রেসে খেটেছে, মানে তৃণমূল কংগ্রেসের এই ধরনের সাংসদরা কি সত্যি বাংলাদেশের টাকায় বলিয়ান হয়ে আজকে রাজনৈতিক চরিত্র হয়ে উঠেছেন সমাজের বুকে। যদি বিদেশ মন্ত্রক সত্যি তদন্ত করে এই ঘটনার কোনো সূত্র প্রতিষ্ঠা করতে পারে তাহলে কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে নিঃসন্দেহে দুর্ভোগ আছে এবং এটি কিন্তু তাকে ফেস করা উচিত। কারণ আমি বারবার যে কথা বলি যে যদি রাজনৈতিক দল কখনো দেশের সঙ্গে গাদ্দারি করে তাহলে কাউকেই ছাড়া উচিত নয়। কারণ দেশ বাঁচলে রাজনীতি বাঁচবে, রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে নয়। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।